যখন এই যে গেট ইনটু পিসি লিখে সার্চ করব, এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। এখানে আসার পরে যেখানে সার্চ বাটনে যখন আপনি মাইক্রোসফট অফিস লিখে সার্চ করবেন, এই যে দেখেন অফিস, মাইক্রোসফট অফিসের এই যে এখানে অনেকগুলো ভার্সন আছে। এটা 24-এর আপডেট ভার্সন 24 যা আছে। এখান থেকে আপনি যে যে পিসি বা যে যেটা ইউজ করছেন ওটার জন্য আপনার প্রয়োজনীয় যেটা, এখন আমি যদি এটা এখানে ক্লিক করি, ক্লিক করে একটু নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন এই যে এখানে ডাউনলোড ফুল সেটআপ একটা অপশন আছে। যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আপনার ফাইলটা এখানে লোড হচ্ছে, লোড হওয়ার পরে দেখবেন এখানে ডাউনলোড আইকনে ওটা চলে আসবে। এই যে দেখেন আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এই শুরু হয়ে যাবে, এটা যখন কমপ্লিট হবে আপনারা এরকম একটা জিপ ফাইল পাবেন। আপনাদের যখন ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এই যে এরকম একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলকে যখন আপনি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করবেন, তখন আপনার এখানে ওয়ার্ডটা ইনস্টল হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে ওয়ার্ডের ইনস্টলেশনটা? আশা করি সবার কাছে ওয়ার্ডের ইনস্টলেশনটা ক্লিয়ার। তাহলে চলেন আমরা এবার ওয়ার্ডে চলে যাই। আমরা গুগল ডক্স এর ক্লাস করেছিলাম না? গুগল ডক্স এর ক্লাসে কে কে ছিলেন? কারা কারা গুগল ডক্স এর ক্লাসটা করেছিলেন আমার? আচ্ছা, আপনারা এখানে আমাকে আমার গুগল ডক্স এ ক্লাস করেছেন দেখতে পাচ্ছি। এখন আপনারা যারা গুগল ডক্স এর ক্লাস করেছেন তারা আসলে গুগল ডক্স এর সাথে ওয়ার্ডের অনেক কিছু মিল পাবে। গুগল ডক্সে যেমন আমরা প্রথমে শিখেছিলাম যে এসে আমরা প্রথমে কি করব, পেজটা সেট আপ করে নিব। সেম আমরা ওয়ার্ডেও যখন কাজ করব, প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এসে আমরা এখানে প্রথমে আমাদের পেজটা কারেক্ট পেজের সেট আপটা করে নিব। কারণ পেজ সেট আপ যদি না করি, আপনি যখন ডকুমেন্ট লিখে ফেলবেন পরবর্তীতে দেখা যাবে আপনার ওই লেখাগুলো যখন আপনি পেজ সেট আপ করবেন অনেক কিছু আগে পিছে বা অনেকগুলো সামনে ইয়ে হয়ে যায়, পেজে লেখা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার প্রথমে প্রথমে আসার পর আমরা এই যে পেজ লেআউট অপশনটাতে চলে যাব। এখানে যাওয়ার পর এই যে এখানে দেখেন পেজ সেটআপ একটা অপশন আছে। এখান থেকে আমরা এই যে মার্জিনটা সেট করে নিতে পারি, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী মার্জিন সেট করতে পারবো। আমার এখানে ডিফল্ট 1 ইঞ্চি করে করা আছে। আপনি সামনে উপরে নিচে ডানে বামে যত চাচ্ছেন সেই হিসাবে আপনি এখান থেকে মার্জিনটা সেট করে নেবেন। এরপরে পেপার অপশনে এসে আমার এখানে এফোর্টটা আমি ডিফল্ট সেট করে রেখেছিলাম, এই জন্য এফোর্ট দেখাচ্ছে। আপনারা যখন নতুন ওয়ার্ড ইনস্টল করবেন তখন আপনারা এখানে দেখবেন ক্লিক করলে এই যে লেটার যে অপশনটা আছে, লেটার পেজটা ডিফল্ট হিসেবে দেয়া থাকে। তো আমরা যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট করি বা নর্মালি দোকানগুলোতে আমরা যে প্রিন্ট করি বা কোনো একটা কাজ করি সেটা থাকে এ4 এ। তো ওই জন্য আমরা করব কি, প্রথমে ডকুমেন্টে এসে পেপার থেকে এ4 পেপারটা সিলেক্ট করে নিব। এ4 পেপার সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ওকে দিয়ে দিতে পারি, অথবা স্ট্যাটাস ডিফল্ট দিলে হবে কি, আপনি এখন যেই ডকুমেন্টটাতে কাজ করতেছেন এই ডকুমেন্টটাতে পরবর্তী যতগুলো পেজ আসবে এটা সবগুলো কিসে আসবে, এ4 হয়ে আসবে। এখন কেউ যদি বলে যে না ভাই আমি এ4 এ কাজ করবো না, আমার আরো বড় পেজ লাগবে, সেই ক্ষেত্রে আপনি এখানে পেজ সেটআপে যাবেন। এই যে পেপার থেকে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে পেপারটাতে কাজ করতে চাচ্ছেন সেটা এসিক্স হোক বা এখানে অনেকগুলো পেজ সেটআপ দেয়া আছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পেজে কাজ করতে চাচ্ছেন ওই পেজে কাজ করে নিতে পারবেন। অনেক সময় আমরা দলিল লিখি, ওই যে রেজিস্ট্রি অফিসে দলিলের যে সেটআপটা থাকে ওইটার পেপারটা হচ্ছে লিগেল পেপার। এই লিগেল পেপারটা যখন আপনি দিবেন, এই যে দেখেন আমরা এখানে ডকুমেন্টের পেজটা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমরা ওই যে স্ট্যাম্পে যখন কাজ করে দলিলের যে কাজগুলো হয় সেটা সবগুলো হয় এই লিগেল পেপারে। আর এমনি নর্মালি আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে সবগুলা এ4 পেপারে করে থাকি। তাহলে আমরা এখান থেকে এ4 করে দিলাম, এ4 করে দিয়ে আমরা এ4 পেপারে কাজ করব। এখন এ4 পেপারে পেপার সিলেক্ট করে দিলাম, এখন হচ্ছে আমার মার্জিনটা লাগবে। আমরা এখান থেকে নিজেদের মন মতো বা যতটুকু প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী আমরা মার্জিনটা বসায় নিয়ে তারপরে এখান থেকে আমরা ওকে করে দিতে পারবো। ওকে করে দিলে এখন আমার এখানে 1 ইঞ্চি করে ডানে বামে দুই পাশেই এবং উপরে নিচে দুই পাশে 1 ইঞ্চি করে মার্জিন আছে। আবার কেউ বলছে ভাই আমার আবার এখানে কিছু দেখেন, এই যে এখানে পেজ লেআউটের শুরুর যে অংশটা আছে মার্জিন, এখানে গেলে কিছু ডিফল্ট মার্জিনের
সাইজ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে সেটাও অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, ভাইয়া আপনি কেন হোম বাটন আছে এগুলো সব না দেখে পেজ সেটআপটা কেন দেখাচ্ছেন? আমরা যখন কোনো ডকুমেন্টে কাজ করব, প্রথমে আমাদেরকে পেজের সেটআপ বা পেজের মার্জিনটা সেটআপ করে নিতে হবে। সেটআপ করে নিয়ে যখন আমরা কাজ করব, তখন আসলে আমরা ওই ডকুমেন্টে বা যেটাতে কাজ করবো সেটাতে আমরা পারফেক্টলি কাজ করতে পারবো। ক্লিয়ার সবার? আচ্ছা, আশা করি পেজ সেটআপ পর্যন্ত সবার ক্লিয়ার। এখন দেখেন, আমরা চলে আসি এখানে, আমাদের এটাকে বলা হয় মেনু বার। এই যে হোম, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এটা যে আছে এটাকে বলা হয় মেনু বার। আমরা ওয়ার্ডে যা কাজ করব, যত ডিজাইন বলেন, ফন্ট বলেন, সবকিছু বড় ছোট ফন্ট চেঞ্জ করা, আমরা সব এই মেনু বার থেকেই কাজ করে থাকি। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। আশা করি বুঝতে পারছি। এবার চলেন আমরা এখানে কিছু লেখালেখি, ওকে? এই যে দেখেন, এখানে একটা লেখা লিখলাম। এখন হোম মেনু বারে এখানে অনেকগুলো অপশন আছে। এখন এখানে দেখেন, আমি এই যে লিখলাম, আমার এখন এটাকে আমি চাচ্ছি ফন্ট চেঞ্জ করব, ওকে? এই ফন্ট চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, আমরা লেখাগুলো লেখার পরে, আচ্ছা আমি একটা কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসি আমার অন্য একটা ফাইল থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা মিনিট। এই যে দেখেন, এখানে আমি অনেকগুলো লেখা নিয়ে আসছি। এখন আমি চাইতেছি যে এই বারটার কাজ কি। এই বারটা হচ্ছে, আমরা যখন কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা টেক্সটে ফন্ট চেঞ্জ করতে চাইবো, তখন আমরা এই যে এই জায়গাটা থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করতে পারবো। এখন ফন্ট সিলেক্ট করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। কোন দুইটা কাজ? প্রথম কাজ হচ্ছে, যখন আমরা ডকুমেন্টটা নিয়ে এসেছি, আমাদের কার্সরটা দেখেন এখানে আছে। এখন আপনি কোন ফন্টে লিখবেন, ওই ফন্টটাকে আপনি এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন, ওকে? এখান থেকে আমার এখানে অনেকগুলো ফন্ট ইনস্টল। ভাইয়া আপনার মাইক অফ হয়ে গেছে। ও সরি, ল্যাপটপে চাপ পড়েছে। এই যে দেখেন, আমি যখন ডকুমেন্টের শুরুতে ফন্টটাকে সিলেক্ট করে নিয়েছিলাম, এখন এই পেজে এবং পরবর্তী সবগুলো পেজে আমি যাই লিখবো, তখন এই জিনিসটা কি কি কি
ভাই আবারও মনে হয় সাউন্ড অফ হয়ে গিয়েছে। ওয়েট, আমি একটু দেখি এটা প্রবলেমটা কেন হচ্ছে। ওকে, এখন দেখা যায়, স্ক্রিন দেখা যায়। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই যে এখান থেকে যখন আমরা লেখার পরে যখন কোনো ফন্ট চেঞ্জ করতে চাইবো, তখন সেক্ষেত্রে আমাদেরকে যে লেখাটা বা যে অংশটা আমরা চেঞ্জ করতে চাইতেছি ওই অংশটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফন্টে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, এখন কারো হয়তো অনেক কিছু পছন্দ মতো ফন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে ফন্টটা ইনস্টল করে নিতে হবে। আর ওয়ার্ড যখন আপনি ইনস্টল করবেন, ওয়ার্ডে কিছু ডিফল্ট ফন্ট মাইক্রোসফট থেকে দেয়া থাকে, এর বাইরে যখন আপনি কোনো ফন্ট নিতে চাইবেন সেক্ষেত্রে সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, আমরা ফন্ট ইনস্টল করে নিতে হবে। ফন্ট ইনস্টলেশনটা তো আমরা পারি, তাই তো? ভাইয়া আমরা কি, একবার দেখাই দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা কমপ্লিট করে তারপর দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা ফন্ট চেঞ্জটা করতে পারবো, এই জায়গা থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারবো। এর পরবর্তীতে যদি আসি, এই যে দেখেন এখানে আর একটা অপশন আছে, 14 একটা লেখা দেখাচ্ছে, এটা কি? এটাকে বলা হয় ফন্ট সাইজ। আমরা অনেক সময় যখন কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো একটা ডকুমেন্টস রেডি করি, তখন আমাদেরকে কিছু কিছু অংশে ফন্ট সাইজটা একটু বড় রাখতে হয়, কিছু কিছু অংশে ফন্ট সাইজটা একটু কম রাখতে হয়। যখন আমি এই ডকুমেন্টসটা লিখলাম, এই ডকুমেন্টসটাতে আমাকে প্রথমে কি করতে হবে, আমি চাইতেছি এটা অংশটা একটু বড় থাকবে, আমার ফন্ট সাইজ বড় থাকবে, বাকিদের থেকে আলাদা হয়ে দেখাবো। তাহলে আমরা কি করতে পারি, টেক্সটটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ফন্টটা আমরা এখান থেকে যতটুকু সাইজ বা যে সাইজটা আমাদের প্রয়োজন আমরা সেটা করে দিতে পারি। ওকে, এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি। আবার আপনি যদি বলেন যে না ভাইয়া, আমি ডকুমেন্টটা শুরুতে পেজ সেটআপ করে ফন্ট সেটআপ, আমার পুরো পেজটা বা ডকুমেন্টটাতে কত ফন্ট বা কিসে লিখবো ওটা আমি শুরুতে অ্যাডজাস্ট করে দিতে পারি। আপনি যখন এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবেন, তখন আপনি এখান থেকে যেমন ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক সেভাবে এখান থেকে আপনি ফন্ট সাইজটাও সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন দেখেন, এখন আমি যদি আমার নামটা লিখি, এখন কিন্তু ওই আমি যে 16 ফন্টটা সেট করে দিয়েছি, দেখেন ওই ফন্টে কিন্তু নামটা আসতেছে। বিষয়টা ক্লিয়ার সবার? তাহলে আমরা চাইলে ডকুমেন্টের শুরুতে আমাদের ফন্টটা আমরা সিলেক্ট করে দিতে পারি, এবং আমাদের পুরো ডকুমেন্টের লেখাগুলো কমপ্লিট করার পর আমরা এখান থেকে ডকুমেন্টের লেখাটাকে সিলেক্ট করে দিতে পারি। এরপর আসুন ফন্ট ইনস্টলেশনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে দা ফন্ট লিখে আমরা সার্চ করব। দা ফন্ট, এই যে ডাফন্টে যাইলে আপনি এখান থেকে অনেকগুলো ফ্রি ফন্ট পাবেন, যে ফন্ট গুলো এখানে ফ্রি আছে। এখন এর থেকে এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরিজ আছে, কিছু ফ্যান্সি ফন্ট আছে। এগুলো ফ্যান্সি ফন্ট গুলো নর্মালি হচ্ছে যারা গ্রাফিক্সে কাজ করে বা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে ওনারা ইউজ করে। আমরা এখান থেকে আপনাদের মতো চাইলে আপনি স্ক্রিপ্টেড টাইপ বা ক্যালিগ্রাফি টাইপ ফন্ট চাচ্ছেন, এখান থেকে যে ফন্টটা আপনি চাচ্ছেন এই ফন্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, এখান থেকে ফন্টটাকে আপনি, যেমন আমি এখান থেকে ইনিশিয়ালস যদি ফন্টটা সিলেক্ট করি, দেখেন অনেকগুলো ফন্ট আপনি এখানে পাবেন। মনে করেন আমি শুরুতে এই ফন্টটা অ্যাবে স্ট্যান্ডার্ড বাই এই ফন্টটা সিলেক্ট করবো, তারপর এখান থেকে যখন আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে ডাউনলোডটা শুরু হয়ে গেছে। ভাইয়া সাউন্ডটা মনে হয় আবার অফ হয়ে গেছে। সরি, এই প্রবলেমটা কেন ফেস করছি আমি বুঝতে পারছি না আসলে, দুঃখিত এটার জন্য। শিহাব ভাইয়া কিছু বলবেন, হ্যান্ড রেজ করেছিলেন।
আচ্ছা ভাইয়া, তো এখন শোনা যায়? এখন শোনা যাচ্ছে ক্লিয়ার ভয়েস? জি ভাইয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে এই যখন ফন্টটা এখানে ইনস্টল হবে, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে যখন শো মোর অপশনে চলে যাব, এই যে ইনস্টল অপশনটা পাবো। ইনস্টল অপশন থেকে যখন আমরা ইনস্টল দিয়ে দিব, এই যে এটা দেখেন, এটা ইনস্টল হয়ে যাবে। এখন এটা ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যখন ওয়ার্ডে চলে যাবেন, ওয়ার্ডে গিয়ে যখন আপনি ওই ফন্টের নামটা লিখে এখানে লিখবেন, এই দেখেন অ্যাপসেন্ডার নামে ইনস্টল ছিল না ফন্টটা, এন্টার দিলে এখন আমার এখানে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এভাবে করে আমরা কোনো একটা ডকুমেন্ট আমরা যখন সাজাবো, আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো ফন্ট নিয়ে ফন্ট ইনস্টল করে ওই ফন্টটাকে নিজের মতো কাস্টমাইজ করে ডকুমেন্টটা কাস্টমাইজ করে নিতে পারবো। এরপরে আসি ফন্টের বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করা। আমরা ওয়ার্ডে যেমন দেখেছিলাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই জিনিসটা আমরা এখানেও করতে পারি। যেটাকে আমরা বোল্ড করতে চাচ্ছি ওইটাকে আমরা এভাবে সিলেক্ট করে, এই যে এখানে দেখেন বোল্ড অপশন আছে, এখানে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। অথবা শর্টকাট যদি করেন, কিবোর্ডের কন্ট্রোল আর সাথে বি যখন চাপ দিবেন, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারি, অথবা হচ্ছে কন্ট্রোল এবং সাথে বি চাপ দিয়ে আমরা এখান থেকে বোল্ড করে নিতে পারি। এরপরে আসি ইটালিক। আমরা এই যে এখানে দেখেন বোল্ড, ইটালিক, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। এখান থেকে তিনটা অপশন আছে, ফন্ট সিলেক্ট করবেন, এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে, অথবা কন্ট্রোল আই দিলেও এটা ইটালিক হয়ে যাবে। এই দুইটা ফরম্যাটে আমরা এখানে টেক্সটকে বোল্ড এবং ইটালিক করতে পারি। এরপরে আসেন আন্ডারলাইন। মনে করেন আমি এই জায়গাটাতে চাইতেছি এটা কি করব, যে একটু আন্ডারলাইন করে দেখাবো, যে এখানে আহ এটাকে এক্সট্রা করে দেখাবো। সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করলে এটা আন্ডারলাইন হবে, অথবা কিবোর্ডে কন্ট্রোল ইউ দিলেও সেটা আন্ডারলাইন হবে। এখন আমরা যদি এখন এখানে দেখেন একটা প্লেন দাগ আসছে, আমি চাচ্ছি না এটাকে ডট ডট বা একটু আন্ডারলাইনের যে মার্কিং অংশটা আছে, দাগটা আছে, সেটাকে একটু চেঞ্জ করব। সেই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করার পরে এই যে ইউর পাশে দেখেন একটা অপশন আছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আসছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে জিনিসটা চাচ্ছেন বা যে ডিজাইনটা আপনার পছন্দ সেটাও করতে পারেন। আর যদি বলেন যে না আমি কোনো আন্ডারলাইন রাখবো না, তখন আপনি নানে ক্লিক করলে আন্ডারলাইনটা চলে যাবে। এরপরে এখানে দেখেন মোর আন্ডারলাইন্স একটা অপশন আছে। হ্যাঁ, মোর আন্ডারলাইন্স এর অপশন থেকেও আমরা এখান থেকে কিভাবে দিবেন আন্ডারলাইনের এফেক্টটা, এখান থেকে আমরা এই জিনিসটা এখান থেকে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, এইটা গেল। এরপরে দেখেন আন্ডারলাইনে একটা কালার দেওয়ার অপশন আছে। আন্ডারলাইনটাকে আপনি কি কালার করবেন, কি ইয়েলো কালার করবেন না কি কালার চাচ্ছেন আপনি, যে আমি রেড কালার দিলাম, দেখেন আন্ডারলাইনটা এখানে রেড কালার হয়ে গেছে। তাহলে এভাবে করে আমরা একটা ডকুমেন্টে ফন্ট সাইজ, ফন্টের ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ এবং বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে পারি। এরপরে আসি যে এখানে দেখেন সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুটো অপশন আছে, একটা দেখেন নিচে আছে আর একটা হচ্ছে উপরে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কখনো কখনো আমরা যখন ডেট লিখি না, যেমন যদি লিখি 13 হ্যাঁ, এটাতে যদিও অটোমেটিক হয়ে যায়, এখন আপডেটেড যে সফটওয়্যারটা আছে এটাতে আপনি টিএইচ লিখে যখন স্পেস দিবেন সেটা অটোমেটিক সাবস্ক্রিপ্ট নিয়ে ফেলে। হ্যাঁ, এই যে উপরে যখন উঠে যাবে, এটাকে আপনি যখন আবার সিলেক্ট করে এটা অফ করে দিবেন, এই যে দেখেন সাবস্ক্রিপ্ট অফ এখন 13 পাশে মনে হচ্ছে। যখন আপনি এই যে পাশেরটা দুইটা সিলেক্ট করে এটা দিবেন, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে, এবং আপনি যদি বলেন যে না আমরা এটাকে নিচে দিব, তখন এটা এখানে নিচে চলে আসে। এভাবে করে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করে নিতে পারি। ক্লিয়ার সবার কাছে এই দুইটা জিনিস? সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এইটুকে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাইয়া, শিওর। যদি আমরা বাংলা ফন্ট ইউজ করি সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি? কোনটা? বাংলা ফন্টের ক্ষেত্রে এখানে কি ইউজ করা যাবে? মানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের বিষয়টা? না, আমরা যে এখানে ইংলিশে লিখছি, বিভিন্ন ফন্ট চেঞ্জ করতেছি, যখন আমরা হ্যাঁ হ্যাঁ বাংলা লিখবো এটা কি তখন চেঞ্জ করতে পারবো ফন্ট গুলো? হ্যাঁ 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 শিওর। আমি তোমাকে একটা বাংলা ফাইল দিয়ে দেখাই। আচ্ছা। ওকে, কোয়েশ্চেন, এই যে
এখানে যদি আমরা দেখি তুমি ফন্ট চেঞ্জ করতে চাইতেছো, ওকে, ফন্টটাকে সিলেক্ট করবা, এখানে চলে যাবা, দেখো ফন্টটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়েছে। অর্থাৎ বাংলা যে, অর্থাৎ ওই তোমাকে ওই ফন্ট যদি তুমি ইনস্টল করে রাখো, তুমি যখন যে ফন্টে চাচ্ছ সেটা বাংলা বলো ইংরেজি বলো, তখন সেই ফন্টে তুমি সেটাকে চেঞ্জ করতে পারবা। আচ্ছা, সিলেক্ট করে দিছো, তোমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, এরপরে আসি, এই যে দেখেন এখানে আরো দুটো অপশন আছে। অপশনটা কি? এখানে একটা অপশন আছে, এটাকে বলে চেঞ্জ কেস। চেঞ্জ কেস বলতে কি বোঝায়? এখানে দেখেন এখন আমার প্রত্যেকটা ইয়েতে শুরুর দিকের ওয়ার্ডটা বড়, আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বড় হাতের হবে। তখন আমরা সেক্ষেত্রে কি করতে পারি, পুরোটাকে সিলেক্ট করে এই যে সেন্টেন্স বা চেঞ্জ কেস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে দেখেন পাঁচটা অপশন আছে, চারটা অপশন আছে, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ, ইচ ওয়ার্ড এবং টুগল কেস। লোয়ার কেসের কাজ হচ্ছে আমার ডকুমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ওয়ার্ড থাকবে ছোট হাতের। যখন আমরা কোনো ডকুমেন্টে, যদিও নর্মালি এটা খুব কম ইউজ করা হয়, যে আমার ডকুমেন্টে সবগুলো অক্ষর কিসে থাকবে, ছোট হাতের, তখন আমরা ব্যবহার করব লোয়ার কেস। এরপর আর একটা অপশন আছে আপার কেস। এটা দেওয়া মানে হচ্ছে আমার ডকুমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের হবে। এটা কোনো ডকুমেন্টে কোনো জিনিস হাইলাইট করতে বা স্পেশালি কোনো কোড থাকলে তখন সেই ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর আরেকটা অপশন আছে দেখেন, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এটা হচ্ছে আপনার ফর্মাল বা নর্মালি যে কোনো অফিসিয়াল ডকুমেন্টে এটা ব্যবহার করা হয়, যে আমার ডকুমেন্টে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা শুরু, মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর ওয়ার্ডটা বড় হাতে থাকবে। এখানে দেখেন এটা বড় হাতের, কিউটা বড় হাতের, বিটা বড় হাতের, অর্থাৎ এভাবে পুরো লাইনে যখন আপনি এটা দিয়ে সিলেক্ট করে আপনি যখন এখান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দিবেন, দেখেন আমার এই ডকুমেন্টের প্রত্যেকটা ওয়ার্ড বড় হাতের। এরপরে আসি টুগল কেস। টুগল কেসের কাজটা কি? প্রত্যেকটা ডকুমেন্টের প্রথম ওয়ার্ডটা ছোট হাতের হবে এবং বাকি সব বড় হাতের হবে। এটা নর্মালি কোনো ইয়েতে ইউজ করা হয় না, কোনো অফিসিয়াল ডকুমেন্ট বা ইউজ করা হয় না। তাহলে এই হচ্ছে আপার কেস, লোয়ার কেস এবং টুগল কেসের কাজ। আর সেন্টেন্স কেস, সেন্টেন্স কেসটা কি? সেন্টেন্স কেসের কাজটা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের জাস্ট প্রথমের ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা, প্রথম যে শব্দটা দিয়ে লাইনটা শুরু হবে ওই লাইনের প্রথম ওয়ার্ডটা বড় হাতের থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই কাছে বিষয়টা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে টেক্সট হাইলাইট কালার। যখন আমরা অনেকগুলো টেক্সট হয় একটা ডকুমেন্টে, মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, এখন আমার এই ডকুমেন্টটাতে দেখেন অনেকগুলো টেক্সট না, এখন আমি চাইতেছি এই যে তারিখটা আছে এটাকে একটু হাইলাইট করে দিব। তখন কি করব, এই যে ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একটা অপশন আছে দেখেন টেক্সট কালার। এখান থেকে এই টেক্সট কালার সিলেক্ট করে দিবেন আপনি কোনটা চাইতেছেন। এই যে এখন আপনি দেখেন আমার পুরো ডকুমেন্টের এই যে কালারটা আছে বা নির্দিষ্ট যে অংশটা আমি হাইলাইট করে বোঝাতে চাচ্ছি সেটাকে আমি হাইলাইট করে দিয়েছি। আপনি চাচ্ছেন অন্য কোনো কালার দিবেন, এখানে অনেকগুলো কালারের অপশন আছে, এই যে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারেন। কালার ইউজ করে আমরা এগুলোকে কি করতে পারি, হাইলাইট করতে পারি। আর ফন্টের কালারের ক্ষেত্রে আপনি যদি মনে করেন আমার ডকুমেন্টে ফন্টের কালার চেঞ্জ করবেন, এই যে অপশনটা আছে এখান থেকে আমরা ফন্ট কালার চেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী, সামনে পিছনে বা উপরে নিচে যে কালারটা আমরা চাইতেছি ওই কালার বা ওই অনুযায়ী আমরা কালার চেঞ্জ করতে পারি। বুঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে একটা ডকুমেন্ট লেখার পরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং ফন্ট কালার, ফন্ট হাইলাইট, সেন্টেন্স কেস, আপার কেস, লোয়ার কেস, বড় হাতে ছোট হাতে, এই জিনিসগুলো করা। এর পরবর্তী পার্টে যদি আসি আমরা, এখানে দেখেন ফন্টের এবং টেক্সটের অ্যালাইনমেন্ট। ফন্টের এবং টেক্সটের অ্যালাইনমেন্ট জিনিসটা কি? এখন যদি আমি আপনাদেরকে এই যে ডকুমেন্টটা দেখাই, দেখেন এটা বাম পাশে সবগুলা কি এক সমান, বাম পাশে সবগুলো এক সমান কিন্তু ডান পাশে লেখাগুলো সমান না। এইটাকে বলে ডকুমেন্টের অ্যালাইনমেন্ট করা। অর্থাৎ আমি কোন পাশ থেকে ডকুমেন্টটাকে সোজা রাখতে চাচ্ছি, কোন পাশে ডকুমেন্টটাকে মানে সেন্ট্রালাইজ করতে চাচ্ছি। যখন আমরা কোনো ডকুমেন্টের হেডলাইন লিখি
এটা এখন হচ্ছে লেফট লাইন। এই লেফট লাইনটা কিভাবে আসে, আপনি যখন ডকুমেন্ট লিখবেন ডিফল্ট ওয়ার্ডে লেফট লাইন অর্থাৎ বাম পাশ থেকে লেখা শুরু হয়। আমরা যেমন খাতায় বাম পাশ থেকে লেখা শুরু করি, এখানেও যখন আপনি লেখা শুরু করবেন সেটা সব সময় বাম পাশ থেকে শুরু হয়। এই লেফট লাইনটা ডিফল্ট থাকে। এর পরবর্তীতে আপনি যখন চাচ্ছেন না আমার পুরো সবগুলো লেখাকে আমি কি করব, মাঝামাঝিতে লিখবো, বা আমার এটা ডকুমেন্টের হেডলাইন, এটাকে আমি মাঝামাঝি থেকে শুরু করব, এরপরে দেখেন এই যে অপশনটা আসে এটা হচ্ছে সেন্টার লাইন, অর্থাৎ আমার দুই পেজের মাঝামাঝি থেকে আমার এই হেডলাইনটাকে আমি শুরু করতে পারি। এটাকে আমরা শর্টকাটে করতে গেলে শর্টকাট কি কি, কন্ট্রোল প্লাস ই হচ্ছে এটা শর্টকাট। কন্ট্রোল প্লাস ই দিলে এখান থেকে ই দিয়েও শর্টকাটে করতে পারি টেক্সটটা সিলেক্ট করে, অথবা এই যে অপশন আছে প্যারাগ্রাফ গেলে প্যালেটটাতে গেলে এখান থেকে আমরা এটাকে কি করতে পারি, অ্যালাইন করতে পারি। এরপরে আসেন এটা হচ্ছে রাইট অ্যালাইন। আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টের লেখাটা ডান পাশ থেকে শুরু হবে। আপনি যখন এটাকে দিবেন, এখন দেখেন আপনি যখনই এখানে টাইপ করবেন দেখেন লেখাগুলো ডান পাশ থেকে আসতেছে। বুঝতে পারছি বিষয়টা? লেফট অ্যালাইন এবং রাইট অ্যালাইন গেল। আমরা নর্মালি রাইট অ্যালাইন দিয়ে লেখা হয় না, আমরা লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, আর হচ্ছে একটা অপশন আছে সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই অপশনটার কাজ কি? জাস্টিফাই অপশনটার কাজ হচ্ছে আমার এখানে লেখাগুলো দেখেন বাম পাশে সমান কিন্তু ডান পাশে এলোমেলো, কোনোটা লাইন বড়, কোনোটা লাইন ছোট, কোনোটা লাইন আবার মানে ওয়ার্ড গুলো একটার সাথে একটা সমান না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে জিনিসটা আছে সেটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যখন জাস্টিফাই করে দিব, এখন আমার লেখাটা দেখেন ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা পেজ সেটআপের পরেও করে দিতে পারি। এই যে দেখেন আমি এখানে পেজ সেটআপ করলাম, মার্জিন সেটআপ করলাম, আমার এখানে ডিফল্ট দেওয়া আছে কি লেফট লাইন। আপনি বলছেন না ডিফল্ট লাইন লেফট লাইন থাকবে না, আমার দুই পাশে সমান হবে। আপনি যখনই এখানে কোনো টেক্সট লিখবেন সেটা একটা নির্দিষ্ট সময় পরে যখন যাবে, যাওয়ার পরে সেটা বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে সমান হয়ে আসবে। আমরা তাহলে এই যে অ্যালাইনমেন্টটাও এখান থেকে করে নিতে পারি। আর এই যে সেন্টার লাইন যেটা আছে, সরি হ্যাঁ সেন্টার লাইন যেটা আছে, এটা হচ্ছে কোনো ডকুমেন্টের হেডলাইন কিংবা কোনো কবিতার লাইন যখন আমরা মিডল করে বোঝাতে চাই তখন হচ্ছে এই জিনিসটা এভাবে করে লেখা হয়। যদি আমি দেখাই, এই যে দেখেন এই যে এভাবে করে আমাদের যখন কোনো ডকুমেন্টের হেডলাইন বা কিছু থাকে সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে এভাবে করে লিখে থাকি। ক্লিয়ার সবার কাছে অ্যালাইনমেন্টের বিষয়টা? ওকে, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট গেল। এরপরে আসি, এই যে এখানে একটা জিনিস দেখেন, এইটাকে বলা হয় লাইন স্পেসিং। লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটা কি? এই যে আমি এখানে একটা লাইন লিখলাম, এই লাইনটার পরের লাইনটা আসছে, এটা মাঝখানে একটা সাদা অংশ আছে না, একটু সাদা গ্যাপ আছে, এটাকে বলে লাইন স্পেসিং। যে আমি আমার একটা লাইনের পরে পরবর্তী লাইনটা পর্যন্ত কতটুকু পরিমাণ গ্যাপ আমি দিতে চাচ্ছি বা কতটুকু পরিমাণ আমি খালি রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, এই লাইনটা লেখার পরে আমার যখন পুরো ডকুমেন্টের টেক্সট গুলো সাজানো হয়ে যাবে তখন আমরা ডকুমেন্টটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে এই যে আমার প্রয়োজন অনুযায়ী লাইন স্পেসিংটা আমরা বাড়াইতে এবং কমাইতে পারি। নর্মালি যেটা থাকে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার 1, এরপর হচ্ছে 1.15 অথবা হচ্ছে 1.5টা আমরা দিয়ে থাকি। 2টা কখন ইউজ করা হয়? 2টা নর্মালি ইউজ করা হয় না, কারণ 2 যখন ইউজ করবেন আপনার পুরো ডকুমেন্টটাকে খালি খালি এবং অনেক বেশি গ্যাপ দেখাবে। তো আমরা নর্মালি ইউজ করি 1.5 অথবা 1.15 অথবা 1 পয়েন্ট। যখন আমার দেখা যাচ্ছে যে কিছু লেখা আমি পুরো এক পেজ লিখে গেছি, এক পেজে হয়ে যাবে, কিন্তু লাইন স্পেসিং বেশি থাকার কারণে কিছু লেখা পরবর্তী পেজে চলে গেছে, তখন আমরা কি করি, এই যে ডকুমেন্টটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে লাইন স্পেসিং যেটা থাকে সেটাকে আমরা বাড়িয়ে কমিয়ে আমাদের পেজের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। আরেকটা অপশন আছে দেখেন আফটার প্যারাগ্রাফ কি, মানে কতটুকু স্পেস দিতে যাচ্ছে। আমার এখানে দেখেন লেখাগুলো একটু কনজেস্টেড না, আমি চাচ্ছি এটার সাথে পরবর্তী যে প্যারাগ্রাফটা শুরু হবে সেটার একটা স্পেস দিব। আপনি যখন এই যে এখানে চলে যাবেন, এখানে একটা অপশন আছে দেখেন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। অর্থাৎ একটা লাইন, এই যে একটা প্যারাগ্রাফ, এটাকে পুরোটাকে একটা প্যারাগ্রাফ ধরা হয় এবং এটা পুরোটাকে আরেকটা প্যারাগ্রাফ ধরা হয়। এই যে মাঝখানে যে গ্যাপ অংশটা আছে না, এই অংশটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। যখন আপনি এই দুইটা সিলেক্ট করে এখানে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ দিবেন অথবা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিবেন, তখন আপনি এখান থেকে এই যে গ্যাপটা আছে সেটাকে বড় ছোট করে নিতে পারবেন।
বুঝতে পারছি, ক্লিয়ার সবার কাছে? ওকে, এরপরে চলে আসি এই যে এখানে দেখেন নাম্বারিং এবং বুলেট। নাম্বারিং এবং বুলেটের কাজ কি? আমরা তো যখন কোনো একটা ডকুমেন্টস বা কিছু লিখি, সেক্ষেত্রে আমাদের কি দরকার হয়, কখনো কখনো কিছু পয়েন্ট, বা যখন আমরা যারা স্টুডেন্ট টিউশনই করান, অনেক সময় আপনারা কিছু কোয়েশ্চেন স্টুডেন্টদের জন্য করে নিয়ে যান। হ্যাঁ, তখন আমরা এমসিকিউর অপশন বা ইয়েগুলো করার জন্য বা কোনো একটা নির্দিষ্ট টপিককে হাইলাইট করে বোঝানোর জন্য এইভাবে কিছু চিহ্ন ব্যবহার করি, যেটাকে বলা হয় ওয়ার্ডের ভাষায় নাম্বারিং এবং বুলেট। এই নাম্বারিং এবং বুলেটটা কি, আমি টেক্সটটা লিখার পরে টেক্সটের টাকে সিলেক্ট করে অথবা টেক্সটের প্রথমে কার্সর রেখে যখন এখান থেকে এই যে নাম্বার এবং বুলেট গুলো ব্যবহার করব, সিলেক্ট করে দিব, অটোমেটিক্যালি দেখবেন আমার এখানে এটা চলে আসবে। একবার দেওয়ার পরে পরবর্তী লাইন যখন আপনি লিখবেন, ডকুমেন্টের শেষে কার্সর রেখে জাস্ট আপনি এন্টার প্রেস করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার একটা পর একটা ইয়ে চলে আসবে, বুলেট এবং নাম্বার চলে আসবে। এভাবে করে আমরা নাম্বার এবং বুলেট ইউজ করতে পারি। এরপরে দেখেন নাম্বার এবং বুলেট এখানে আছে। এখন কেউ চাচ্ছে আমি নাম্বার এবং বুলেট ইউজ করব না, আমি ইউজ করব 1 2 3 বা এবিসি নাম্বার ইউজ করব। এই যে দেখেন এখান থেকে আপনি 1 2 3 এবিসি বা রোমান সংখ্যা আপনি যেটা চাইতেছেন সেটাকে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এভাবে করে আমরা এখানে ওয়ার্ডে নাম্বার এবং বুলেট বা যে সংখ্যাটা চাইতেছি বা এবিসি দিয়ে যদি চাই, তখন সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো, অথবা নাম্বার এবং অ্যালফাবেট দুইটাই একসাথে আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার সবার কাছে বিষয়টা? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। ওকে, আচ্ছা, ওকে, এটা হচ্ছে এভাবে করে আমরা কোন একটা ডকুমেন্টে আমাদের মতো করে আমরা এখান থেকে জিনিসটাকে সাজিয়ে নিতে পারি। এরপর যদি আসি, এখানে আরেকটা অপশন আছে যে ভাইয়া এই জিনিসগুলোর কাজ কি। আমরা ওখান থেকে যেমন ফন্ট চেঞ্জ করেছি না, এখান থেকে চাইলে ফন্টের স্টাইল বা এখানে কিছু ডিফল্ট ডিজাইন দেয়া আছে, এখান থেকে চাইলে আমরা আমাদের মতো করে এটাকে মানে চেঞ্জ করতে পারি। যদি আমরা এটা করি না, আমরা আমাদের মতো করে ওখান থেকে যখন ফর্মালি যখন কোনো ডকুমেন্ট ইউজ করা হয়, সেখানে বেসিক্যালি এই যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে একটা ডকুমেন্ট রেডি করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে ডান পাশে কিছু অপশন আছে, ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের একটা অপশন আছে। তো ফাইন্ড এর কাজটা কি, আমার যখন অনেক 2 3 পেজ 4 পেজ ডকুমেন্ট হয়, তখন এখানে দেখা যাচ্ছে আমরা কোনো একটা ওয়ার্ড বা শব্দকে চেঞ্জ করতে চাই বা খুঁজে বের করতে চাই, নির্দিষ্ট একটা শব্দকে খুঁজে বের করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে ফাইন্ড অপশনে ক্লিক করব। ফাইন্ড অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন একটা অপশন চলে আসে, আপনি যে ওয়ার্ড বা যে শব্দ বা যেই সংখ্যাটাকে খুঁজে বের করতে চাচ্ছেন, আপনি যখন এটাকে এখানে লিখবেন, লিখার পরে দেখেন এই যে শব্দটা যেখানে আছে, আপনাকে ওই জায়গাগুলোতে সে খুঁজে বা যেই পেজে আছে আপনাকে ওই পেজে নিয়ে চলে যাবে। আমি যদি এখানে আরো কয়েকটা পেজ অ্যাড করি, ওকে, মনে করেন আমি 10 নম্বর পেজে এক্সপেরিয়েন্স শব্দটা লিখেছি, 14 নম্বর পেজে লিখেছি, এখন আমি এটাকে খুঁজে বের করব। এই যে ফাইন্ড অপশনে চলে যাব, এখান থেকে এক্সপেরিয়েন্স লিখে যখন আমি সার্চ করব, দেখেন এখানে ওয়ার্ড গুলো যে যে জায়গাটাতে আছে আপনাকে যেখানে বাম পাশে দেখাবে,
কোন কোন পেজে আছে, পেজ 10 এই যে 10 নম্বর পেজ বা কোন পেজে আছে এটা দেখাবে। তখন আপনি যেই পেজে বা যেই জায়গাটাতে চেঞ্জ করতে চাচ্ছেন ওখানে ক্লিক করলে সে আপনাকে ওই জায়গাটাতে নিয়ে যাবে। ফাইন্ড এবং ফাইন্ড দিয়ে হচ্ছে আমরা এইভাবে করে আমরা যে জায়গাটাতে বা যে ওয়ার্ডটা খুঁজে বের করতে চাচ্ছি আমার পুরো একটা যখন ডকুমেন্টসে আমরা এই কাজটা এখান থেকে করে নিতে পারবো। এরপর একটা অপশন আছে দেখেন রিপ্লেস। রিপ্লেসের কাজটা কি, আমার এই ডকুমেন্টে আমি চাইতেছি কয়েকটা ওয়ার্ড বা নির্দিষ্ট কিছু তারিখ আমি চেঞ্জ করতে চাইবো, আমি ভুলে টাইপ করে ফেলছি ওটাকে কি করব চেঞ্জ করব, বা আপনার কোনো একটা ডকুমেন্টে ডেট দিয়েছেন ওই ডেটটা চেঞ্জ হয়ে সামনে কোনো দিন বা আগের কোনো ডেট আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি এখানে দুটো অপশন দেখেন, ফাইন্ড ওয়ার্ড কোন জিনিস সে খুঁজে বের করবে এবং রিপ্লেস উইথ এটা কাজ হচ্ছে সে মানে কিসে সে তাকে পরিবর্তন করবে। এখন আমি এক্সপেরিয়েন্স শব্দটাকে যদি এক্সপেরিয়েন্স শব্দটা নিলাম, এটাকে আমি ওয়ার্কে চেঞ্জ করে দেব। ওকে, এখন এখানে দুটো অপশন আছে, নিচে দেখেন রিপ্লেস এবং রিপ্লেস অল দুইটা অপশন আছে। রিপ্লেস অল দিলে হবে কি, অর্থাৎ এই এক্সপেরিয়েন্স ওয়ার্ডটা যতগুলো আপনার ডকুমেন্টে যতগুলো পেজে থাকবে ওই প্রত্যেকটা পেজে ওই এক্সপেরিয়েন্স শব্দটা চেঞ্জ হয়ে ওয়ার্কে চলে যাবে। আর যখন আপনি রিপ্লেস ব্যবহার করবেন তখন দেখবেন নির্দিষ্ট একটা পেজে এটা চেঞ্জ হবে। বুঝতে পারছি বিষয়টা? দিয়ে যখন আপনি ক্লোজ করে দিবেন তখন আপনি দেখবেন আপনার এখানে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর যখন আপনি বলছেন যে না আমার পুরো ডকুমেন্টে আমি চেঞ্জ করব, এই এক্সপেরিয়েন্স ওয়ার্ডটা তখন আপনি যখন রিপ্লেস অল দিবেন তখন আপনি দেখেন যে আপনার পুরো ডকুমেন্টে এই যে যে জায়গায় আমার এক্সপেরিয়েন্স ছিল এখানে মাই এক্সপেরিয়েন্স ছিল ওই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গাগুলোতে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে এই ফাইন্ড এবং রিপ্লেস দিয়ে আমরা একটা ডকুমেন্ট থেকে যে কোনো ওয়ার্ড কে খুঁজে বের করতে পারি বা যে জিনিসটা আমি চাচ্ছি পুরো আমার অনেকগুলো ডকুমেন্টে এটাকে খুঁজে বের করতে পারি, এবং রিপ্লেস দিয়ে কোন একটা ওয়ার্ড বা শব্দকে যখন আমি চেঞ্জ করতে চাচ্ছি ওই জিনিসটা আমরা এখান থেকে করে নিতে পারি। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। ওকে, এরপরে আসেন এই ছিল আমাদের হোম বাটনে কিছু কাজ। এরপরে যদি আমরা চলে যাই ইনসার্ট মেনুতে। আচ্ছা, ইনসার্ট মেনু কাজটা আমি আজকে আপনাদেরকে দেখাবো না, কারণ ইনসার্টের অনেকগুলো কাজ। আমরা আপনাদেরকে ডিজাইন এবং পেজ লেআউট অপশনের কাজটা দেখাই। ইনসার্ট মেনু কাজটা আমরা আপনাদেরকে আমাদের সেকেন্ড ক্লাসে দেখাবো। ডিজাইন মেনু কাজটা কি, এই যে ডিজাইন মেনুর কাজটা হচ্ছে এখানে যখন আমরা কোনো অ্যাসাইনমেন্ট রেডি করি একটা কভার পেজ আমাদেরকে বানাতে হবে। এই যে কভার পেজ বা ডিজাইন আমরা চাচ্ছি এখানে কিছু ডিফল্ট ডিজাইন দেয়া আছে, এখান থেকে আমরা চাইলে বা এখান থেকে থিম ইউজ করে আমরা চাইলে আমাদের ডকুমেন্টের এই যে দেখেন আপনি যখন এটা সিলেক্ট করে দিবেন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ডিজাইন ইউজ করে বা ফন্টের সেটআপ ইউজ করে আপনি এখান থেকে আপনার যে কোনো অ্যাসাইনমেন্ট বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা এখান থেকে আমরা কাজ করতে পারি। এরপরে ওই যে প্যারাগ্রাফ স্পেসিং যেটা দেখালাম যে প্যারাগ্রাফ স্পেসিংটা কিরকম হবে। ওকে, আমরা যদি এখানে যাই এই যে দেখেন যখন আমি এটাকে সিলেক্ট করে এই প্যারাগ্রাফ স্পেসিং অপশনটাতে আসবো, নো প্যারাগ্রাফ স্পেস দিলে এটা একরকম দেখাবে, যখন টাইপ দিব তখন একরকম দেখাবে। অর্থাৎ তখন বিফোর প্যারাগ্রাফ উপরের লাইনের প্যারাগ্রাফের সাথে এটার স্পেস থাকবে 0 এবং আফটার দিলে আফটারের সাথে থাকবে 6। যখন আমরা ওপেন দিব দেখেন ওই যে উপরের যে প্যারাগ্রাফটা আছে ওটার সাথে এখন যদি আমি নো প্যারাগ্রাফ স্পেস দিই উপরের লাইনটার সাথে এটার সাথে কিন্তু একদম প্রায় লেগে গেছে মতো অবস্থা হয়ে গেছে। যখন আমি এই প্যারাগ্রাফ স্পেসিং থেকে এটাকে কম্প্যাক্ট দিব একটু কমবে, টাইপ দিলে আরেকটু কমবে এবং ওপেন দিলে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা দেখাবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এরপর আসেন ওয়াটারমার্ক। ওয়াটারমার্কের কাজ কি, আমরা অনেক সময় এই যে এটা কি বলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কোচিং গুলো আছে তাদের দেখবেন তারা যখন শিট গুলো দেয় পেজের মাঝখানে কিছু লেখা থাকে,
পেজে মাঝখানে বাঁকা করে কিছু লেখা থাকে বা ছবি দেয়া থাকে, এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটাকে বলা হয় ওয়াটারমার্ক। এই যে দেখেন ওয়াটারমার্ক, এখান থেকে আমরা কোথায় চলে যাব, কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। কাস্টম ওয়াটারমার্কে আসার পরে এখানে দেখেন দুইটা অপশন থাকে, একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক আর একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কের কাজটা কি, আপনি এখান থেকে যে টেক্সটটা দিবেন ওই টেক্সটটা আপনার পেজে বা পুরো ডকুমেন্টে ওয়াটারমার্ক হিসেবে এটাকে দেখা যাবে। এখন আমি যদি এখানে আমার নামটা লিখে দিই, উষা লিখে দিলাম, লিখে আমি যখন এখানে অ্যাপ্লাই দিব, দেখেন এখানে কি চলে আসছে, একটা ওয়াটারমার্ক চলে আসছে। এবং এটা আপনার যতগুলো পেজ আছে সবগুলো পেজে চলে আসবে। এখানে আবার আরেকটা অপশন আছে সেমি ট্রান্সপারেন্ট, এবং আপনি যখন সেমি ট্রান্সপারেন্ট দিবেন তখন হচ্ছে দেখেন লেখার থিকনেসটা একদম বেশি ভিজিবল। হ্যাঁ, আমরা যখন সেমি ট্রান্সপারেন্ট দিব তখন সেটা হচ্ছে একটু হালকা ঝাপসা করে দেখাবে। দেখেন আগে দেখাচ্ছিল একটু ডিপ করে, এখন এটা একটু লাইট হয়ে গেছে। তাহলে এভাবে করে হচ্ছে আমরা কাস্টম ওয়াটারমার্ক দিয়ে আমাদের যে কোনো ডকুমেন্টে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। এবং এখানে আরেকটা অপশন আছে ফন্ট, আপনি কোন ফন্ট, আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান এখানে কিছু ডিফল্ট ফন্ট আছে, এই ফন্ট গুলো ব্যবহার করে আপনি এটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আপনি দিয়ে যখন অ্যাপ্লাই দিবেন দেখেন আমার এখানে ফন্টের অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টের স্টাইল বা ফন্টের যেটা আপনি যেভাবে চাচ্ছেন অ্যাপ্লাই দিবেন চেঞ্জ হয়ে যাবে। এরপর আরেকটা আছে সাইজ। আমার এখানে দেখেন সাইজটা যখন অটো থাকবে তখন একটা নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী ওটা দেখাবে। আপনি চাইলে এই সাইজটাকে বড় ছোট করতে পারেন। এই দেখেন আমি যখন যত বড় ছোট আপনি এটাকে কি করতে পারবেন, করতে পারবেন। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডকুমেন্টে এটার সাইজকে বড় ছোট করতে পারেন। তবে এটা হচ্ছে আপনার সবসময় অটো যেটা আছে এটাই ব্যবহার করা। আর কালার, আপনি যদি চান এটা কালার চেঞ্জ করতে পারবেন, যে আমি এটা কালার চেঞ্জ করব যাতে মানে আপনার পছন্দ মতো যে কোনো ইয়ে অনুযায়ী আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করে কালারটাকে চেঞ্জ করে কাস্টম ওয়াটারমার্ক দিয়ে আপনার যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা শিট যখন আপনি তৈরি করবেন তখন এখানে আপনি কি করতে পারবেন, ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। এরপরে আসেন আপনার ডকুমেন্ট যখন এটা সবগুলো সেটআপ হবে, সেটআপ হওয়ার পর আপনি অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দিবেন। আপনি এখন দেখেন আপনার প্রত্যেকটা যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজে এভাবে করে ওয়াটারমার্কটা চলে আসবে। আবার ওয়াটারমার্কটা চাচ্ছেন আপনি ওয়াটারমার্কটা রাখবেন না, আপনি ওয়াটারমার্কটা রিমুভ করবেন। ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করবেন, পেজের ডকুমেন্টের শুরুতে কার্সরটা রেখে ওয়াটারমার্ক অপশনে গিয়ে কাস্টম ওয়াটারমার্ক ওয়াটারমার্ক অপশন আসার পরে এই যে দেখেন রিমুভ ওয়াটারমার্ক একটা অপশন আছে, রিমুভ ওয়াটারমার্ক দিলে আপনার সবগুলো পেজ থেকে ওয়াটারমার্কটা চলে যাবে। এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। এখন ইমেজ ওয়াটারমার্কের কাজটা কি, আপনি ওয়াটারমার্কে যাবেন, কাস্টম ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক। এখানে হচ্ছে আপনি কোন ওয়াটারমার্ক হিসেবে এতক্ষণ ট্যাক্স দিয়েছিলেন, আপনি বলছেন না আমি ওয়াটারমার্ক হিসেবে ট্যাক্স দিব না, আমি এখানে ছবি ব্যবহার করব। সেক্ষেত্রে আপনি জাস্ট এই পিকচার ওয়াটারমার্কে এসে সিলেক্ট পিকচার এই অপশনটাতে চলে যাবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, বিং ইমেজ সার্চ, এটা হচ্ছে অফিসের ডিফল্ট ব্রাউজার, এখান থেকে আপনি নিতে পারেন। ওয়ান ড্রাইভ পার্সোনাল, ওয়ান ড্রাইভ যেটা মাইক্রোসফটের ড্রাইভ আছে ওখান থেকে আপনি যদি আপলোড করা থাকে নিতে পারেন, অথবা আমরা বেসিক্যালি নিয়ে হচ্ছে ফ্রম এ ফাইল, অর্থাৎ আমার ডিভাইসের কোনো একটা ফাইল থেকে আমি কি নিব, ইমেজ নিয়ে সেটাকে কি করব ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। ওকে, এখন মনে করেন আমি এই যে এটা নিলাম, মনে করেন এই যে ইমেজটা আমি এটাকে কি করব ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। পিকচার সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ক্লোজ। এই যে দেখেন এখন প্রত্যেকটা পেজে আমার ওই যে ইমেজটা কি হয়েছে, চলে আসছে। এইভাবে করে আমরা যে কোনো ডকুমেন্টে পিকচার ওয়াটারমার্ক এবং টেক্সট ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। এরপর এখানে একটা অপশন আছে দেখেন পেজ কালার। পেজ কালারের কাজটা কি, অনেকের হয়তো দেখা যায় যে অনেকে আছে না কালার ব্লাইন্ড, তাদের সাদা কালার বা যে কোনো একটা নির্দিষ্ট কালার সমস্যা থাকে, তারা ওটাতে কাজ করতে পারে না। সেক্ষেত্রে অনেকে আবার আছে কালার পেজে প্রিন্ট করবে, তখন সেক্ষেত্রে আমরা কি করি, এই যে পেজ কালার অপশন থেকে পেজের কালারটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো পছন্দসই কালার আমরা ব্যবহার করে এখান থেকে কি করব,
আমাদের পছন্দ মতো যেই কালার কমফোর্ট ফিল করে আপনারা ওই কালার ইউজ করে আপনার ডকুমেন্টটাকে আপনি রেডি করতে পারেন। এই পেজ কালার দিয়ে আমরা পেজ কালার করে আবার যখন রিমুভ করতে চাইবেন নো কালারে দিবেন, সেটা এখান থেকে চলে যাবে। অথবা এখান থেকে মোর কালার দিয়ে কাস্টম যদি আপনার কোনো কালার কোড পছন্দের মতো থেকে থাকে আপনি সেটাকেও কি করতে পারবেন, এখানে দিয়ে সেটাকেও আপনি ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন কাস্টম ওয়াটারমার্ক কালার দিয়েও আপনি এখান থেকে চাইলে আপনার পেজ কালার আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে একটা অপশন আছে দেখেন পেজ বর্ডার। পেজ বর্ডারের কাজ কি, অনেক সময় আমরা অনেক ডকুমেন্টে দেখি যে পেজের চারপাশে একটা নির্দিষ্ট বক্স করা থাকে, স্কোয়ার করে কিছু বক্স করা থাকে। ওই বক্স গুলো করা বা ওই বক্সটা করার জন্য বা বক্স পেজের একটা স্টাইল দেওয়ার জন্য আমরা চলে যাই পেজ ডিজাইন থেকে পেজ লেআউট। পেজ লেআউট অপশনে যখন আপনি চলে যাবেন আপনি এখানে দেখেন পেজ বর্ডার নামে একটা সেকশন পাবেন। এই সেকশনটা থেকে আপনি এখানে অনেকগুলো অপশন আছে। নান মানে হচ্ছে কোনো বর্ডার থাকবে না। এরপরে বক্স একটা অপশন আছে। বক্স অপশন থেকে এখানে আপনার অনেকগুলো ডিজাইন আছে, আপনি আপনার পছন্দ মতো আপনার পেজে আপনি কোনটা ব্যবহার করতে চাচ্ছেন সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে ডান পাশে দেখেন আপনি কি পাবেন, একটা অপশন আছে। এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে কোনটা দিলে আপনার পেজটাকে কি রকম অপশনে দেখা। মনে করেন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন আমার প্রত্যেকটা পেজে একটা নির্দিষ্ট করে বর্ডার চলে এসেছে। প্রত্যেকটা পেজে এখানে নির্দিষ্ট করে একটা বর্ডার চলে এসেছে। এখান থেকে আমরা এভাবে করে পেজে বর্ডার দিতে পারি। এখানে আরেকটা অপশন আছে, এই যে বর্ডারের কালার একটা অপশন আছে। আপনি চাচ্ছেন পেজ বর্ডারটাকে আপনি আপনার পছন্দ মতো একটা কালার ইউজ করবেন। যেই কালার চাচ্ছেন আপনি এখান থেকে কালার সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক করবেন, দেখেন বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আছে বর্ডারের উইথ। এই যে উইথ অপশনটা আছে না, উইথ অপশনটা কাজ কি, বর্ডারের থিকনেসটাকে আমি আসলে কতটুকু রাখতে চাচ্ছি, কি বেশি মোটা রাখবো নাকি হচ্ছে একদম হালকা রাখবো। এখান থেকে আপনি যেটা চাচ্ছেন সেটা চুজ করে জাস্ট ওকেতে ক্লিক করবেন, দেখেন আপনার বর্ডারের সাইজটা বড় ছোট হয়ে যাবে। এভাবে করে আমরা পেজ বর্ডার এবং আমাদের পছন্দ মতো ডিজাইন আমরা করতে পারি। এরপরে এখানে আরো কিছু অপশন আছে। একটা অপশন আছে হচ্ছে আর্ট। এগুলো নর্মালি করা হয় না, আপনার বাচ্চাদের যখন কোনো বইতে করা হয় সেই ক্ষেত্রে এই পেজ বর্ডার এই পেজের আর্ট গুলো করতে পারেন। এখান থেকে অনেকগুলো আর্টের অপশন আছে। এই আর্টের অপশন থেকে আপনি যেটা চাচ্ছেন, মনে করেন গোলাপ ফুল, সরি এটা লাভ বেলুন মনে হয়, দিয়ে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। দেখেন কেউ যদি বলতেছেন যে ক্যাম্পাসে আপনার ক্রাশকে কি দিবেন, ওয়ার্ড দিয়ে এভাবে করে একটা ডিজাইন করে ক্রাশকে একটা প্রপোজাল লেটার পাঠাবেন। আপনি যেভাবে করে চাইলে পেজ বর্ডার দিয়ে ডিজাইন করে ওনাকে কি করতে পারেন, একটা লেটার পাঠাইতে পারেন। আবার চাইলে আপনি যে মনে করেন আপনার ক্রাশের নাম লিখছেন, মনে করেন এটা আপনার ক্রাশের নাম, এই ক্রাশের নামটাকে আপনি কি করতে পারবেন, বর্ডার দিতে পারবেন। নির্দিষ্ট একটা টেক্সটকে আমরা কিভাবে বর্ডার করতে পারি, এই যে টেক্সটটাকে সিলেক্ট করবেন, পেজ বর্ডারে চলে যাবেন। এই যে বর্ডার এখান থেকে সিলেক্ট করা আছে না, এখানে নিচে এখানে একটা অপশন আছে দেখেন, দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ। অর্থাৎ এই অপশনগুলো কাজ কি, এই অপশনগুলো কাজ হচ্ছে যখন আপনি দিস সেকশন দিবেন তখন হচ্ছে আমি যে নির্দিষ্ট অংশটাকে সিলেক্ট করছি ওই নির্দিষ্ট এটা হচ্ছে নির্দিষ্ট পেজটাকে সিলেক্ট করছি, ওই পেজে ওয়াটারমার্কটা আসবে। এবং এই যে আমি এখন দিস সেকশন দিই, দেখেন এখানে ওয়াটারমার্কটা আসবে। অর্থাৎ এটা হোল পেজে আসে। টেক্সটে কিভাবে দিতে হয় ওটা আমি আপনাকে দেখাই দিব, টেক্সট বক্স দিয়ে করতে হয়, ওটাও দেখাই দিব। তাহলে আমরা কি করতে পারি, এভাবে করে অ্যানিমেশন বা আর্ট দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসের কাজকে কি করতে পারবো, প্রপোজাল লেটার চাইলে দিতে পারবেন। এরপরে দেখেন এখানে আরো অপশন আছে যে শ্যাডো, হ্যাঁ শ্যাডো টাইপ করে দিবেন। দেখেন এখানে একটা 3D শ্যাডোর মতো চলে আসছে, এখান থেকে দিতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, হোয়াইট কত দিবে সেটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ওই যে আর্টের অপশনটা দেখছে ওটা করতে পারবেন। তবে যখন আপনি নির্দিষ্ট কোনো পেজে চাচ্ছেন তখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে একটা অপশন আছে দেখেন অ্যাপ্লাই টু,
এই অ্যাপ্লাই টু অপশনটাকে আপনি কোন জিনিসটাতে চাচ্ছেন ওই জিনিসটা সিলেক্ট করে দিবেন। দেখুন আমি যদি দিস সেকশন ফার্স্ট পেজ অনলি দিব, এখন দেখেন আমার ফার্স্ট পেজে শুধু কি আছে, বক্সটা আছে, চারপাশে পেজ বর্ডারটা আছে, বাকি অন্যান্য বক্সগুলোতে কিন্তু নাই। সো এভাবে করে আমরা কোনো নির্দিষ্ট পেজ বা নির্দিষ্ট ডকুমেন্টের যে কোনো পেজকে আমরা এখান থেকে বর্ডার করতে পারি। আবার বলতেছেন না আমি সব দিব, তখন হচ্ছে আপনি জাস্ট হোল ডকুমেন্টটা সিলেক্ট করে দিবেন, তখন আপনার পুরো সবগুলো ডকুমেন্টে চলে আসবে। ক্লিয়ার সবার কাছে পেজ বর্ডারের জিনিসটা? জি ভাইয়া ক্লিয়ার। সবাই কি বুঝেছেন? আমার তো মনে হচ্ছে আপনারা সবাই ঘুমাই গেছেন, কেউ কোনো রেসপন্স করতেছেন না। গুগল ডক্স এর সাথে কানেকশন পাইতেছেন? বুঝিনি আপু। ওকে, সবার কাছে ক্লিয়ার। এরপরে আসেন এখানে আরেকটা আছে, থ্রিডি টাইপ করে দিতে পারেন। আপনার থ্রিডি বক্স লাগবে, আপনি এখান থেকে এই যে থ্রিডি করে দিচ্ছেন, এখানে থ্রিডির অনেকগুলো ডিজাইন আছে, সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন, থ্রিডি মতো করে আপনার পেজ বর্ডার চলে আসবে। এটাকে আপনি চাইলে কাজ করতে পারবেন। এরপর একটা আছে দেখেন কাস্টম। কাস্টমের কাজটা কি, যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন এখান থেকে কি করবেন, অ্যাপ্লাই করবেন। এখানে পছন্দ মতো ডিজাইন অ্যাপ্লাই করবেন। এটা কাস্টমে আমরা কি করতে পারি, এখানে দেখেন চারপাশে কতগুলো বক্স দেখাচ্ছে। আপনি যখন কাস্টমে ক্লিক করবেন তখন আপনি এখান থেকে যেখানে চাচ্ছেন বা যেখানে রাখতে চাচ্ছেন না ওইটা সিলেক্ট করে যখন আপনি দিবেন, দেখেন এখন আমার বাম পাশে ডান পাশে নাই, কিন্তু উপরে আর নিচে আছে। এইভাবে করে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের পছন্দ মতো বর্ডার এবং শেডিংসটা আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছি? আশা করি সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, যেটা বলেছিলাম যে আপনার ক্রাশের নামকে আপনি কি করবেন, সুন্দর করে বক্স করবেন। এই যেভাবে টেক্সটটাকে সিলেক্ট করবেন, পেজ বর্ডারে চলে যাবেন, এই যে এখানে একটা দেখেন অপশন আছে বর্ডার, এই বর্ডার অপশনটা থেকে আপনি বক্স বা শ্যাডো যেটা চাচ্ছেন, হ্যাঁ, এটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। দেখেন এখন আপনি যেই স্টাইলটা বা টেক্সটটা সিলেক্ট করেছেন ওই নির্দিষ্ট অংশটুকু আপনি এখান থেকে বক্স করে হাইলাইট আপনি করতে পারবেন। বুঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? তারপরে যে এখান থেকে আর্ট দিয়ে চাইলে এটাকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে এটা ছিল আমাদের ডিজাইনের অপশন। এরপর আমরা আসি ভিউ অপশন, ভিউ এবং রিভিউ অপশনের কাজটা। ভিউ অপশনের কাজটা হচ্ছে আমরা ভাইয়া এখন আপনি কি ভিডিও অফ করে রাখছেন? দেখা যাচ্ছে না তো। স্ক্রিন হ্যাঁ শেয়ার, এখন স্ক্রিন শেয়ার তো অন আছে। এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যায়। পেজ বর্ডারের ওই অপশনগুলো দেখা যায়নি এতক্ষণ? পেজ বর্ডার দেখা গেছে, দেন বাকিটুকু দেখা যায়নি। ও, এখন দেখা যায়? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ ভাইয়া দেখা যায়। ওকে, এরপরে যদি আমরা আসি ভিউ অপশন। ভিউ অপশনের কাজটা কি, আমি পেজটাকে আসলে কিভাবে চাচ্ছি বা কোন অপশনটা ভিউতে আমি দেখতে চাচ্ছি ওই জিনিসটা নরমালি মানে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা যেটাতে সবসময় কাজ করে থাকি সেটা হচ্ছে প্রিন্ট লেআউট ভিউ। এই প্রিন্ট লেআউট ভিউতে দিলে আমার এটা এভাবে করে এখানে কি হয় দেখাবে, কিন্তু যখন আপনি রিড মোড দিবেন তখন এটা এইভাবে করে দেখাবে। তখন এটাতে আপনি কাজ করা আমাদের জন্য কি হয়, অসুবিধা হয়। সেজন্য আমরা করি কি সবসময়
প্রিন্ট লেআউট ভিউতে কাজ করব। ওয়েব লেআউট ভিউতে দিলে এই যে ওয়েব একটা যখন আমরা ওয়েবসাইটে যাই টেক্সট এভাবে বড় করে দেখায় না, তখন এভাবে কাজ করে। এই জিনিসগুলোতে কাজ করা অসুবিধা হয়, সেজন্য আমরা সবসময় কি করি, প্রিন্ট লেআউটে কাজ করি। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে দেখেন দেখা যাচ্ছে অন্ধকার। অন্ধকার দেখাচ্ছে, এখন দেখা যায় স্ক্রিন? না ভাই আমাদের কাছে ঠিক দেখা আছে ভাই, যাচ্ছে তো। যার দেখা সমস্যা যাচ্ছে। সে একটু রিফ্রেশ দেন। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ ভাই, জি হ্যাঁ ভাইয়া ভাইয়া ঠিক ক্লিয়ার। আছে। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ওকে, জি ভাইয়া ঠিক আছে, তোমার নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা। এবার যদি আমরা দেখি এখানে একটা অপশন আছে রুলার। এই রুলার অপশনটা কিন্তু কাজ অনেক কি, যখন আমি অনেকগুলো ডকুমেন্ট দেখছি, দেখেন আমার এখানে একটা ওয়ার্ড কি হয়ে গেছে, আমি জাস্টিফাই করার পরে সরে গেছে, তখন আমরা এই যে উপরে কিছু অপশন আছে, এই অপশনগুলো দিয়ে, এই রুলার অপশন দিয়ে আমরা ডকুমেন্টকে বড় ছোট করতে পারি। এটা এই জায়গাতে কেন দেখাচ্ছে, আমি ওই যে মার্জিনে বাম পাশে 1 ইঞ্চি করে দিয়েছিলাম, সেজন্য এটা এখানে এভাবে দেখাচ্ছে। এটাকে চাইলে আমরা এই রুলার অপশনের এই জিনিসটা ব্যবহার করে আমরা কি করতে পারি, বড় ছোট করে নিতে পারি। এইটার আরেকটা সুন্দর কাজ আছে, যখন আমরা ইনসার্টে আপনাদেরকে ট্যাবের কাজ দেখাবো, ওই ট্যাবের কাজে এই জিনিসটা সুন্দরভাবে একটা ব্যবহার আছে, ওটা আপনারা ওখানে ক্লিয়ার হয়ে যাবে। তো রুলার দিয়ে আমরা হচ্ছে রুলার অপশনটা সবসময় অন রাখবো। অন রাখলে হবে কি, আমাদের ডকুমেন্টে যখন কোনো ওয়ার্ড বা টেক্সটের প্রবলেম হবে, তখন জাস্ট ওই ডকুমেন্ট বা ওই ওয়ার্ডের শুরুতে কার্সরটা রেখে আমরা এই যে উপরে অংশটা আছে, এই উপরের অংশটা থেকে এটাকে বড় ছোট করতে পারবো। এরপর একটা অপশন আছে দেখেন, ওয়ান পেজ ভিউ, সিঙ্গেল পেজে দেখাবে, মাল্টিপল পেজ ভিউ, অনেকগুলো পেজ পাশাপাশি দেখাবে। এটা হচ্ছে যখন আমরা কোনো কোয়েশ্চেন করি বা একসাথে অনেকগুলো ডকুমেন্টে কাজ করি, তখন আমরা আসলে এই মাল্টিপেজ পেজ ভিউ দিয়ে যখন কাজ করব, তখন আমরা এখানে এই জিনিসগুলো ক্লিয়ারলি যখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটাকে বড় ছোট করে নিতে পারবো। কিন্তু নর্মালি ওয়ান পেজ ভিউতে থাকে। আর জুমের কাজটা কি, পেজ ওয়াইড। পেজ ওয়াইড এর কাজটা হচ্ছে আপনার পেজটি কি করে দেখানো, বড় করে দেখানো, বড় ছোট করে দেখানো। আমরা নরমালি এখানে এটা থাকে। আসলে আমরা ভিউ থেকে ভিউ অপশনে তেমন কোনো কাজ নেই। আমরা এই যে ডান পাশে দেখেন একটা অপশন আছে, এটাতে যে আমরা কি করতে পারি, ডানে এবং বামে টানলে এটা কি হবে, ডকুমেন্ট বড় এবং ছোট হবে। এই তারপরে এখান থেকে আমরা এই যে লেআউটটা চেঞ্জ করতে পারি, রিড মোড, ওয়েব লেআউট, প্রিন্ট মোড। ওকে, আচ্ছা। এরপরে এখানে আরেকটা অপশন আছে, যে এই যে এখানে কিছু অপশন আছে, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল। হ্যাঁ, যখন অনেকগুলো পেজ থাকে, এই অ্যারেঞ্জ অল দিয়ে আমরা এখান থেকে পেজের অ্যারেঞ্জমেন্ট ঠিক করতে পারি। আর স্প্লিট ভিউর কাজ কি, যে আমার ওই যে উপরেরটার সাথে নিচের ডকুমেন্টটাকে দুই ভাগে ভাগ করে দেখাবে। হ্যাঁ, আমরা নর্মালি এগুলো দিয়ে কাজ করি না। ভিউ অপশনের কাজ একটাই, যে রুলার এবং ভিউ লেআউটের জন্য আমরা এখানে কাজ করে থাকি। ওকে, তো আজকে এইটুকু পর্যন্তই। বাকি আমাদের ইনসার্ট, পেজ লেআউট এবং হচ্ছে রিভিউর যে কাজগুলো আছে, সেটা আমরা আপনাদেরকে সেকেন্ড ক্লাসে দেখাবো। সো আজকে যতটুকু দেখিয়েছি এ পর্যন্ত, কি সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার, বা কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনোটা বুঝেননি?